এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউরিটি অপটিমাইজেশন করা শিখব। যদিও আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে তৈরি করা ওয়েবসাইটগুলো অনেক বেশি সিকিউরড হয়ে থাকে, তারপরও আমাদের ওয়েবসাইটে 100% সিকিউরিটি অপটিমাইজেশন করার জন্য এবং যাতে করে আমাদের ওয়েবসাইটকে কোনো হ্যাকার হ্যাক না করতে পারে সেজন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আলাদাভাবে সিকিউরিটি অপটিমাইজেশন করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি অপটিমাইজেশন করার জন্য অনেক ধরনের প্লাগইনস অ্যাভেলেবেল। তার মধ্যে বেস্ট একটি প্লাগইন হচ্ছে আইথিম সিকিউরিটি প্লাগইন। তো আমরা আমাদের ওয়েবসাইটটিকে সিকিউর করার জন্য আইথিম সিকিউরিটি প্লাগইনস নামক প্লাগইনটি ব্যবহার করব। তো প্রথমেই আমরা দেখে নিব কোন ওয়েবসাইটটিকে আমরা সিকিউরিটি ইনশিওর করতে যাচ্ছি। yahia.info নামক এই ডোমেইনে আমি একটি কনস্ট্রাকশন রিলেটেড ডেমো রেখেছি, অর্থাৎ ডেমো ওয়েবসাইট রেখেছি। এই ওয়েবসাইটের সিকিউরিটি অপটিমাইজেশন আমরা করব। তো ওয়েবসাইটের সিকিউরিটি অপটিমাইজেশন শুরু করার জন্য আমরা সরাসরি আমাদের সাইটে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ, তারপর এই যে সার্চ প্লাগইন, এই বক্সে আমরা লিখব আইথিম। এই যে দেখুন, প্রথমেই আইথিম সিকিউরিটি নামক প্লাগইনসটি আমাদের সামনে চলে আসছে। আইথিম সিকিউরিটি নামক প্লাগইনের ফরমারলি নাম ছিল বেটার ডব্লিউপি সিকিউরিটি, মানে আগে এটার নাম ছিল বেটার ডব্লিউপি সিকিউরিটি, বর্তমান হচ্ছে আইথিম সিকিউরিটি। তো এটি ডেভেলপড হয়েছে বাইথিমস নামক একটি অর্গানাইজেশন দ্বারা এবং এর অ্যাক্টিভ ইনস্টলেশন দেখুন প্রায় 9 লাখেরও বেশি, তার মানে অনেক পপুলার একটি প্লাগইনস এটি। এবং আমরা আমাদের সাইটের সিকিউরিটি অপটিমাইজেশনের জন্য নিঃসন্দেহে এই প্লাগইনসটির ব্যবহার করতে পারি। তো এই প্লাগইনসটি আমরা বর্তমানে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা ইনস্টল নাও ক্লিক করলাম। ওকে, ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করব। দেখুন, প্লাগইনটি সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো প্লাগইনসটি আপনার ওয়ার্ডপ্রেসে সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়ে গেলে আপনার ড্যাশবোর্ডের বাম পাশে দেখবেন সিকিউরিটি নামক একটি অপশন অ্যাড হবে। এই যে দেখুন, সিকিউরিটি নামক একটি অপশন অ্যাড হয়ে গেছে। তো সিকিউরিটি নামক অপশন থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আপনার সাইটকে একটি সিকিউরিটি রান দেওয়ার জন্য বলছে, তো আমরা এই রানটি দিব। এই জন্য এই যে সিকিউর সাইটে ক্লিক করব। রিডিরেক্টস HTTP রিকোয়েস্ট টু HTTPS। আমরা জানি যে আপনার সাইটে যদি SSL সার্টিফিকেট থাকে তবে HTTPS হয়, এবং যদি SSL সার্টিফিকেট না থাকে তাহলে HTTP হয়। তো আমার এই জায়গায় SSL সার্টিফিকেট অলরেডি দেওয়া আছে, এই জন্য বলছে কি যে HTTP থেকে এটাকে HTTPS করার জন্য, অর্থাৎ যতগুলো পেজ আছে সেটাকে HTTP থেকে HTTPS এ রিডিরেক্ট করার জন্য। আপনাদের অনেককে এটা দেখাতেও পারে, অনেককে নাও দেখাতে পারে। যদি দেখায় তাহলে এই যে রিডিরেক্ট HTTP রিকোয়েস্ট টু HTTPS এটাতে ক্লিক করে দিবেন, তাহলে সাইটের প্রত্যেকটি পেজ HTTPS হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। তারপর অ্যাক্টিভ নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা অ্যাক্টিভ করে নেবেন। তাহলে যদি আপনার ওয়েবসাইটে কোনো ব্রুট ফোর্স অ্যাটাক হয় তাহলে আপনাকে সাথে সাথে নোটিফাই করে দেবে। দেখুন, সব কিছু কমপ্লিট। ওকে, এটা আমরা ক্লোজ করে দেই। তো এবার আমরা সেটিংসের বিভিন্ন অপশন নিয়ে কাজ করব। এই জায়গায় অনেকগুলো অপশনস আছে আপনার সাইটের সিকিউরিটি কনফার্মেশনের জন্য। তো সবগুলো অপশনের মধ্যে কিছু অপশনস আছে প্রো ভার্সনে। তো আমরা জানি যে ফ্রিতে কিন্তু 100% পাওয়া যায় না। প্রত্যেকটা প্লাগইনসেরই ফ্রি ভার্সন আছে, আবার প্রো ভার্সন আছে। এক্সট্রা ফিচার্সগুলো পাওয়ার জন্য বা এক্সট্রা ফিচার্সগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে প্রো ভার্সনটা কিনা লাগবে। তো আইথিম সিকিউরিটি প্লাগইনের একটি বিশেষত্ব হচ্ছে এই সিকিউরিটি প্লাগইনসের অলমোস্ট 95%ই আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি, বাকি 5% প্রো ভার্সনে আছে। সেটা আপনারা চাইলে প্রো ভার্সনটা কিনে ব্যবহার করতে পারেন, তবে আমি পার্সোনালি মনে করি ফ্রি ভার্সনে যে ফিচার্সগুলো আছে সেটাই ইনাফ। তো আমরা বর্তমানে একটি করে প্রত্যেকটি জিনিসেই কাজ করব এবং 100% আমাদের সাইটটিকে সিকিউর করব। সিকিউরিটি চেক অলরেডি আমাদের ডান। আমরা প্রথমেই সিকিউরিটিতে সেটিংসে যখন ক্লিক করেছিলাম, প্রথমে যে রানটি করেছিলাম সেটাই ছিল সিকিউরিটি চেক। এবার আমরা গ্লোবাল সেটিংসে যাব। এর জন্য গ্লোবাল সেটিংয়ের নিচে কনফিগার সেটিং, এই জায়গায় ক্লিক করব। ওকে, এটাকে অ্যালাউ করে দিবেন। রাইট টু ফাইলস এটাতে অবশ্যই অ্যালাউ করে দিবেন, ওটা ঠিক মার্ক দিয়ে রাখবেন। হোস্ট লকআউট মেসেজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কেউ উল্টাপাল্টা কিছু করতে চায় তাহলে তাকে যখন লকআউট করা হবে তখন কি মেসেজ দেখানো হবে। তো এটা ইরর আছে, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ডিফল্ট ইররই থাকা ভালো। তারপর হচ্ছে ইউজার লকআউট মেসেজ, কাউকে যদি লকআউট করা হয় তাহলে লকআউট মেসেজ হিসাবে তাকে কি মেসেজ দেখানো হবে।
এই জায়গায় দেওয়া আছে ইউ হ্যাভ বিন লকড আউট ডিউ টু মেনি ইনভ্যালিড লগ ইন আইটেমস, অর্থাৎ আপনি বারবার ইনভ্যালিড লগ ইন ট্রাই করেছেন, এই জন্য আপনাকে লক আউট করা হলো। এই মেসেজটি দেখাবে কাউকে যদি লক আউট করা হয়। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে কমিউনিটি লক আউট মেসেজ, কোনো কমিউনিটিকে যদি লক আউট করা হয় তার জন্য কি মেসেজ শো করবে, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এগুলো যেভাবে আছে এইভাবেই থাক, চেঞ্জ করার দরকার নেই, আপনি চাইলে করতে পারেন। ব্ল্যাকলিস্ট রিপিট অফেন্ডার, এটা অবশ্যই ঠিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে হবে কি, আপনার ওয়েবসাইটে যদি কাউকে ফাইনালি ব্ল্যাকলিস্টে রাখা হয়, অর্থাৎ ফাইনালি একদম কাউকে যদি পার্মানেন্টলি ব্যান করা হয় আপনার সাইট থেকে, তাহলে তার আইপি অ্যাড্রেসটা আপনার ব্ল্যাকলিস্টে গিয়ে অ্যাড হবে। এটা অবশ্যই এনেবল করে দেবেন। সেকেন্ড হচ্ছে ব্ল্যাকলিস্ট থ্রিহোল্ড, অর্থাৎ কয়বার লক আউট দেওয়ার পর ফাইনালি তাকে ব্ল্যাকলিস্টেড করা হবে। এটা 3 বার দেওয়া আছে, অর্থাৎ প্রথমে তাকে 3 বার লক আউট করা হবে, তারপর তাকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, অথবা ডিফল্ট 3 বারে রাখতে পারবেন, 3 বার থাকাই ভালো। তারপর হচ্ছে ব্ল্যাকলিস্ট লকব্যাক পিরিয়ড, অর্থাৎ ব্ল্যাকলিস্টে আপনি তাকে কতদিন রাখতে চাচ্ছেন। ব্ল্যাকলিস্টে কিন্তু পার্মানেন্টলি আপনি চাইলে এটা পার্মানেন্ট করে দিতে পারেন, অথবা আপনি 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 60 দিন, 120 দিন, 365 দিন এরকম করে দিতে পারবেন। তাহলে হবে কি, কেউ যদি ব্ল্যাকলিস্টেড হয় তাহলে এতদিনের আগে, অর্থাৎ এই জায়গায় আপনি যতদিন সিলেক্ট করে দিবেন এতদিনের আগে সে আর আপনার ওয়েবসাইটে লগ ইন করার ট্রাই করতে পারবে না। তারপর হচ্ছে লকআউট পিরিয়ড। লকআউট বলতে এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, সেটা প্রথমে যখন কেউ আপনার সাইটে যদি উল্টাপাল্টা লগ ইন করার চেষ্টা করে, সাথে সাথে কিন্তু তাকে ব্ল্যাকলিস্টেড করা হবে না। প্রথমে তাকে ওয়ার্নিং দেওয়া হবে। ওয়ার্নিং বলতে আমরা দেখি যে আমরা আমাদের মোবাইলে যখন পিনকোড লক হয়ে যায়, বারবার আমরা ভুল লক করি, তখন কি হয়, একটা সময় আমাদেরকে 2 মিনিট 3 মিনিটের জন্য ব্লক করে দেওয়া হয়, আর ট্রাই করা যাবে না। তো 2 মিনিট 3 মিনিট পর আবার ট্রাই করা যায়, এরকম 3-4 বার আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়, এবং ফাইনালি এক সময় কি হয়, পাককোড লেগে যায়, পিনকোড থেকে পাককোড লেগে যায়, তখন এটা পিনকোড দিয়ে আর ওপেন করা যায় না, ফাইনালি পাককোডের দরকার হয়। এই জায়গায় সিস্টেমটা সেম। লকআউট বলতে হচ্ছে আপনাকে একটা সময়ের জন্য লক করে রাখা হবে, এবং এরকম বারবার আপনাকে সুযোগ দেওয়া হবে, টোটাল 3 বার। 3 বার দেওয়ার পরে আপনি 3 বার ট্রাই করেছেন, এবং অর্থাৎ 3 বার আপনাকে লক আউট করা হয়েছে, এবং 3 বারই আপনি ভুল করেছেন, এবং চতুর্থবার আপনাকে আর লক আউট করা হবে না, আপনাকে সরাসরি ব্যান করা হবে, এবং আপনাকে ব্যান করা হবে 7 দিনের জন্য। ঠিক আছে? তো এই যে একবার ভুল করলে কতক্ষণের জন্য আপনাকে লক করে রাখবে, এই পিরিয়ডটা হচ্ছে এই জায়গায় সিলেক্ট করে দিবেন। তাহলে এই জায়গায় আমরা কি বুঝলাম, একবার যদি কেউ ভুল করে তাহলে তাকে 15 মিনিটের জন্য লক করা হবে, আবার 15 মিনিট পরে আবার চেষ্টা করবে, আবার যদি ভুল করে তাহলে আবার 15 মিনিটের জন্য ব্লক। এইভাবে সে 3 বার ট্রাই করতে পারে, চতুর্থবারের সময় তাকে সরাসরি ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে, এবং সে 7 দিনের জন্য ব্ল্যাকলিস্টেড থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে লকআউট হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্ট বলতে কি, এই জায়গায় আপনি চাচ্ছেন কারো আইপি অ্যাড্রেসকে হোয়াইট লিস্টেড করে রাখতে, যে এই আইপি অ্যাড্রেস থেকে বারবার চেষ্টা করা হলেও, ভুল করলেও তাকে কখনো ব্ল্যাকলিস্টেড করা হবে না, অথবা লকআউট করা হবে না। তাহলে এরকম যদি কাউকে রাখতে চান তাহলে তার আইপি অ্যাড্রেসটা আপনি এই জায়গায় রেখে দিতে পারবেন। অ্যাড মাই কারেন্ট আইপি টু দ্য হোয়াইট লিস্ট, অর্থাৎ আমার কারেন্ট আইপি, অর্থাৎ আমার ডিভাইসে আইপিটাকে যদি আমি হোয়াইট লিস্টেড করে রাখতে চাই, যাতে আমি ভুল করলেও কখনো আমাকে লকআউট না করে, তাহলে আমরা এটাতে ক্লিক করব। এবং এইটা অবশ্যই করে রাখবেন, কখনো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাতে যাতে আপনি বারবার চেষ্টা করতে পারেন, এবং আপনাকে যাতে লকআউট না করে, এই জন্য অবশ্যই অ্যাড মাই কারেন্ট আইপি টু দ্য হোয়াইট লিস্টেড এটা করে রাখবেন। তো আমি করে দিলাম, আমার আইপি অ্যাড্রেসটা বর্তমানে হোয়াইট লিস্টেড হয়ে গেছে, সো আমি ভুল করলেও আমাকে ব্লক বা লক আউট করা হবে না। ওকে, বাকিগুলো যেভাবে আছে এইভাবেই থাক, সব কিছু থাক নর্মাল। সেভ সেটিংস। ওকে, গ্লোবাল সেটিং অনেক ইম্পর্টেন্ট একটা সেটিং, এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার হচ্ছে নোটিফিকেশন সেন্টার কনফিগার সেটিং। নোটিফিকেশন সেন্টার বলতে আপনার এই যে আইথিম সিকিউরিটি নামক প্লাগইন যে আপনি করলেন, এটা কিন্তু সবসময় আপনার ওয়েবসাইটের সিকিউরিটিটা মনিটর করবে। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো ফাইলে চেঞ্জ হয়, কেউ যদি উল্টাপাল্টা করার চেষ্টা করে, বা কাউকে লক করা হয়, কাউকে ব্যান করা হয়, তাহলে আপনাকে নোটিফিকেশন করা হবে। আপনাকে কোথায় নোটিফিকেশন করা হবে, কোন ইমেইলে মেল করা হবে, এবং আপনার একটা ওয়েবসাইটে তো অনেক ইউজার থাকে, কোন ইউজারকে নোটিফিকেশন করা হবে, এই সব কিছু আপনি এই অপশন থেকে সিলেক্ট করে দেবেন। দেখুন প্রথমে কি দেওয়া আছে, ফ্রম ইমেল, অর্থাৎ কোন ইমেল হইতে যাবে, আপনি এটা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন, তাহলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইমেল থেকে যাবে। ডিফল্ট রিসিপিয়েন্ট, অর্থাৎ কার কাছে নোটিফিকেশন যাবে, অল অ্যাডমিনিস্ট্রেটর মানে যত অ্যাডমিন আছে সবার কাছে যাবে। তো এই জায়গায় আমার বর্তমান সাইটে মাত্র একজন অ্যাডমিন আছে, ইয়াহিয়া, এই জন্য একটা দেখাচ্ছে। যদি অনেক অ্যাডমিন থাকতো সবার লিস্ট এই জায়গায় থাকতো।
আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন যে অমুকের কাছে নোটিফিকেশন যাবে অথবা অমুকের কাছে যাবে, অমুকের কাছে যাবে না। এবার আপনি সিলেক্ট করতে পারবেন, ডিসিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে ডাটাবেজ ব্যাকআপ। ওকে, আপনি চাইলে আপনার সাইডে ডাটাবেজ রাখতে পারবেন, ঠিক আছে। ডাটাবেজ ব্যাকআপ আপনি এই জায়গায় আপনার ইমেল, অর্থাৎ কোন ইমেলে ডাটাবেজ যাবে সেই ইমেলটা এই জায়গায় দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিকিউরিটি ডাইজেস্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি আগেই বললাম কি যে আই থিঙ্ক সিকিউরিটি নামক প্লাগইনসটি আপনার ওয়েবসাইটের সিকিউরিটি কিন্তু কন্টিনিউ মনিটর করছে। তো সিকিউরিটি ডাইজেস্ট মানে কি সিকিউরিটি স্টেট, আপনার ওয়েবসাইটের সিকিউরিটি অবস্থা। এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে কতদিন পর পর এবং কার কাছে সিকিউরিটি স্টেটটা অর্থাৎ সিকিউরিটির নোটিফিকেশনটা পাঠাবে। এই জায়গায় কি আছে, এনেবল বলতে কি পাঠাবে। এনেবল যদি আপনি ডিসিলেক্ট করে দেন তাহলে আর সিকিউরিটি নোটিফিকেশন আপনার কাছে পাঠাবে না, অবশ্যই এটাকে এনেবল করে দিবেন। তারপরে সাবজেক্ট যেটা আছে এইটাই থাক। শিডিউল বলতে কি যে আপনাকে কতদিন পর পর বা কখন কখন আপনাকে এই সিকিউরিটি স্টেটটা, সিকিউরিটির অবস্থাটা আপনাকে ওরা মেল করে পাঠাবে। তারপর হচ্ছে রিসিপিয়েন্ট, অর্থাৎ কারা রিসিপিয়েন্ট, কার কাছে সে পাঠাবে। ডিফল্ট রিসিপিয়েন্ট বলতে এই যে উপরে যে ডিফল্ট দেওয়া আছে এটা, ঠিক আছে। আপনি চাইলে এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবেন, এটা রিসিপিয়েন্ট চেঞ্জ করতে পারবেন, কাস্টম দিতে পারবেন, কাস্টম দিয়ে অ্যাডমিন এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আমরা ডিফল্টই দিয়ে দেই। বাকি যা আছে সবই নর্মাল থাক, সেভ সেটিংস। তাহলে নোটিফিকেশন সেন্টার শেষ। ইউজার গ্রুপস এটা এত ইম্পর্টেন্ট না, দরকার নাই। 404 ডিটেকশন এটা অনেক ইম্পর্টেন্ট, এনেবল করে দিবেন অবশ্যই। তারপর কনফিগার সেটিং। ওকে, আমরা নিচে যাই। মিনিট টু রিমেম্বার 404 বলতে কি, আপনার ওয়েবসাইটে যখন কেউ লগ ইন করলো, অনেক সময় হয় কি বিভিন্ন হ্যাকার্সরা বিভিন্ন ম্যালিশিয়াস কোড দ্বারা আপনার ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করে, ইনফরমেশনগুলো হ্যাক করার চেষ্টা করে। যদি সে ইনফরমেশনগুলো হ্যাক করার চেষ্টা করে অথবা ভুলভাল লগ ইন করার চেষ্টা করে অথবা ভুল কোনো কিছু দিয়ে সে দেখার চেষ্টা করে, ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করে, তাহলে তাকে নিয়ে যাবে 404, অর্থাৎ এই পেজটা বা ইনফরমেশনটা কনসিস্ট করে না, ঠিক আছে। এই 404 পেজে নিয়ে যাবে। তো এই জায়গায় হচ্ছে দ্য নাম্বার অফ মিনিট ইন হুইচ 404 ইরর শুড বি রিমেম্বার্ড অ্যান্ড কন্টেন্ট টুয়ার্ডস লকআউট, অর্থাৎ কয়বার 404 আসার পর তাকে লকআউট করার জন্য নিয়ে যাবে। এ জায়গায় কি আছে যে 5 মিনিট পর পর 20টা ইরর যদি হয় তাহলে লকআউট কাউন্ট শুরু হয়ে যাবে। এইভাবে যদি আমরা আগেই তো সিলেক্ট করে দিয়েছিলাম যে তিনবার দিলে কি হবে যে লকআউট হয়ে যাবে, 3বার লকআউট হলে তাকে পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হবে 1 সপ্তাহের জন্য। আমরা আগেই কিন্তু এই জিনিসটা দেখেছিলাম। তো এই জায়গায় কি বললো যে কেউ যদি এমন কোনো পেজ দেখার চেষ্টা করে যেটা আসলে কনসিস্ট করে না বা যেটা এলাও না তার জন্য দেখা, তাহলে তাকে 5 মিনিট পর মানে একবার করার পর তাহলে আবার 5 মিনিট পর আবার সুযোগ দেওয়া হবে। এবার একটা সময় তাকে কি করা হবে, লক আউট করে ফেলা হবে। আপনি চাইলে এই মিনিটসগুলো চেঞ্জ করে দিতে পারবেন এবং থ্রিহোল্ডগুলো চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা না থাকলে দরকার নাই। ওকে, বাকি জিনিসগুলো সেম থাক। ওকে, সেভ সেটিংস। 404 ডিটেকশনস। অ্যাওয়ে মোড বলতে কি, আপনি যদি এটাকে এনেবল করে রাখেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে এই সময় কেউ আপনার সাইডের ব্যাকএন্ডে প্রবেশ করতে পারবে না। যেমন আপনি একটা সময় হয় কি, আপনি জানেন যে আপনি রাত 12টা থেকে অথবা রাত 1টা থেকে 4টা পর্যন্ত আপনার ব্যাকএন্ডে কোনো কাজ করবেন না, আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন না। তো আপনি অ্যাওয়ে মোড সিলেক্ট করে দিতে পারবেন, রাত 1টা থেকে বা 2টা থেকে 4টা পর্যন্ত এরকম সিলেক্ট করে দিবেন। এই সময় কেউ আপনার সাইডের ব্যাকএন্ডে অর্থাৎ অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবে না। সো আমাদের এটা দরকার নাই, আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন এনেবল করে। ওকে, ব্যান্ড ইউজার্স, এইটা ইম্পর্টেন্ট। ওকে, এটার কনফিগার সেটিংয়ে যাই। এই জায়গায় দেখুন এনেবল hackrepairs.com ব্ল্যাকলিস্ট ফিচার্স, এটা অবশ্যই ঠিকমার্ক দিয়ে রাখবেন। তাহলে কি হবে, hackrepairs.com দ্বারা যে ওদের যে একটা ব্ল্যাকলিস্ট আছে, ওদের কিন্তু অনেক হ্যাকার্সদের হোস্টগুলো অলরেডি ব্ল্যাকলিস্টে রাখা আছে। আপনি যদি এটা এনেবল করে দেন তাহলে ওদের যে ব্ল্যাকলিস্টেড আছে এই হোস্টগুলো আপনার এই জায়গায় ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। অর্থাৎ hackrepairs.com এরা যত আইপি অ্যাড্রেসকে ম্যালিশিয়াস বলে সিলেক্ট করেছে, খারাপ বলে সিলেক্ট করে রাখা আছে, আপনি যদি এটা এনেবল করেন তাহলে ওইগুলো আপনার জন্য খারাপ হিসেবে গণ্য হবে এবং এরা কেউ আপনার সাইডে লগ ইন করার চেষ্টা করতে পারবে না। ব্যান লিস্ট, এটা তো অবশ্যই এনেবল করে রাখবেন। ব্যান হোস্ট, আপনি চাইলে কাস্টম কোনো হোস্ট, আপনি কোনো আইপি অ্যাড্রেস জানেন, কারো আইপি অ্যাড্রেস, এবং আপনি সন্দেহ করছেন যে ওই আইপি অ্যাড্রেস থেকে আপনার সাইটটি লগ ইন করার চেষ্টা করা হতে পারে, তাহলে আপনি তার আইপি অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে রাখতে পারবেন ব্যান লিস্টে। তাহলে কি হবে, সে কখনোই চেষ্টা করে আপনার সাইটে লগ ইন করতে পারবে না।
ঠিক আছে। ব্যান্ড ইউজার এজেন্ট, কোনো এজেন্টকে আপনি এই জায়গায় চাইলে ব্যান্ড করে রাখতে পারবেন। ওকে, সেভ সেটিংস, এটা কাজ এতটুকুই। তারপর হচ্ছে ডাটাবেজ ব্যাকআপ, যেটা আমরা আগেও দেখেছিলাম। তো ফাইনাল ডাটাবেজের কাজটা কিন্তু এই জায়গা থেকে করা হয়। তো ডাটাবেজ চাইলে আমরা আমাদের সাইডের এই জায়গা থেকে রাখতে পারি। এই জন্য কনফিগার সেটিংয়ে ক্লিক করি। এই যে আপনি যদি এটা চেক করে রাখেন তাহলে কি হবে, ব্যাকআপ ফুল ডাটাবেসটা আপনার ব্যাকআপ থাকবে। তারপর এই জায়গায় ব্যাকআপ মেথড, আপনাকে কিভাবে ব্যাকআপ ডাটাবেসটা পাঠাবে এটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার ড্রপ বক্সে বা গুগল ড্রাইভে যে কোনো জায়গায় রাখতে পারবেন, অথবা এই জায়গায় কি আছে, ইমেলস অনলি, অর্থাৎ ইমেল করে ওরা আপনার ডাটাবেসটা, আপনার ব্যাকআপটা আপনার কাছে পাঠিয়ে দিবে। এটা আপনি চাইলে এই জায়গা থেকে রাখতে পারবেন। ঠিক আছে। কম্প্রেস ফাইল টাইপ, কি ফাইল টাইপে আপনার কাছে ডাটাবেসটা যাবে। তারপরে হচ্ছে এক্সক্লুজ টেবিল, অর্থাৎ এই টেবিলগুলো যাবে না, সরি এই টেবিলগুলো যাবে। আপনি চাচ্ছেন যে কোনো টেবিল আপনার ডাটাবেজে যাবে না, আপনি চাইলে এইটাকে ধরে এই জায়গায় টেনে ছেড়ে দিতে পারবেন। ঠিক আছে। যেমন একটা এটা সিলেক্ট করলাম, তাহলে কি হলো, এইটার ডাটাবেজ আমার কাছে যাবে না, আমি চাচ্ছি না এইটার ডাটাবেজ যাবে, সো এটা সিলেক্ট করে দিব, তাহলে এইটার ডাটাবেজ আর আমার কাছে যাবে না। অর্থাৎ এই টেবিলগুলা, এই ফাইলসগুলোর ডাটাবেজ আমার কাছে যাবে। আমি যদি চাই এই জায়গার কোনো একটা ডাটাবেজ ব্যাকআপ রাখবো না এরকম, তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করে এক্সক্লুড টেবিলে দিয়ে দিব, তাহলে কি হবে, এইটা আর যাবে না। ঠিক আছে। ওকে, নর্মাল শিডিউল ডাটাবেজ ব্যাকআপ, এটা যদি আপনি এনেবল করে দেন তাহলে শিডিউল ওয়াইজ আপনার কাছে ডাটাবেজের ব্যাকআপটা চলে যাবে। তো আই থিঙ্ক সিকিউরিটিটা কিন্তু আমরা ডাটাবেজের ব্যাকআপের জন্য করি নাই, এটা মূলত আমরা আমাদের সাইডের সিকিউরিটির জন্য করছি। তাও আমরা জানি যে ডাটাবেসটা অবশ্যই সিকিউরিটির একটা অংশ। কখনো যদি আমাদের সাইটটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ক্রাশ করে, তাহলে অবশ্যই ডাটাবেজ আমাদের দরকার হয়। কিন্তু ডাটাবেজের জন্য অনেক ভালো ভালো অপশন আছে, অনেক ভালো ভালো প্লাগইনস আছে, আমরা চাইলে ওইগুলাই ব্যবহার করতে পারি। আইথিমসটা দিয়ে আমরা ডাটাবেজের কাজ করব না, তাও আপনারা যদি চান করতে পারেন। আমি কিন্তু পুরোটাই দেখিয়ে দিলাম, জাস্ট শিডিউল করে দিবেন, তারপর এই জায়গা থেকে দিয়ে দিবেন যে কয়দিন পর পর আপনার কাছে ডাটাবেসটা পাঠাবে, দ্যাটস ইট, আর কিছুই না। তারপর সেভ সেটিং দিয়ে দিলে 3 দিন পর পর, এই যে জায়গায় কি দেওয়া আছে 3 দিন পর পর, ঠিক না, 3 দিন পর পর আপনার কাছে ব্যাকআপটা চলে যাবে। ওকে, আমরা চাচ্ছি না এটা, এই জন্য ডিসিলেক্ট করে দিলাম। ওকে, সেভ সেটিংস। তারপর হচ্ছে ফাইলস চেঞ্জ ডিটেকশন, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই এনেবল করে দিবেন। এটার মানে কি দেখুন, লেখা আছে মনিটর দ্য সাইট ফর আনএক্সপেক্টেড ফাইল চেঞ্জেস। আপনার সাইডের যে ফাইলগুলো আছে WP কনফিগ, WP কন্টেন্ট, তারপরে এই যে HTTPS, এই ফাইলগুলো অনেক ইম্পর্ট্যান্ট ফাইল। তো এই ফাইলে যদি কোনো চেঞ্জ হয় তাহলে আপনার কাছে সেইটা নোটিফিকেশন যাবে, এরকম কিছু একটা। আচ্ছা, আমরা এটা কনফিগার করে দেখি। কনফিগার সেটিংয়ে ক্লিক করি, দেখুন এই জিনিসটাই বলছে যে এই যে ফাইলগুলো আছে এইগুলোর মধ্যে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, বাট এই ফাইলগুলোর কোনো নোটিফিকেশন যাবে না। ঠিক আছে। তো আপনি চাচ্ছেন যে এই যে কোনো একটা ফাইল, যেমন এই যে WP লগইন, এই ফাইলে যদি কোনো চেঞ্জ হয় সেই নোটিফিকেশনটা আপনি পেতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এটাতে চেঞ্জ হতেই পারে, আমি চাচ্ছি না এটার কোনো নোটিফিকেশন আমার কাছে যাক, তাহলে জাস্ট এটাকে এক্সপ্লোর করার জন্য মাইনাসে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, এই ফাইলে যদি কোনো চেঞ্জ হয় তাহলে তার নোটিফিকেশন আপনার কাছে যাবে না, বাকি সবগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে। ঠিক আছে। এটা নর্মাল, আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমিও বুঝিয়ে দিলাম। ওকে, ক্রস। তারপর হচ্ছে কোনটা শেষ করলাম, ফাইল পারমিশনস, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই অন করবেন। সরি, আবার দেখাচ্ছি। এই যে ফাইল পারমিশন, এটা শো ডিটেলসে ক্লিক করবেন। তারপর হচ্ছে লোড ফাইল পারমিশনস ডিটেল, এটাতে অবশ্যই ক্লিক করবেন। দেখুন সব কিছু ঠিক আছে। ফাইল পারমিশন বলতে কি, আমাদের প্লাগইনস বিভিন্ন সময় হয় কি, একটা প্লাগইনস কিন্তু আরেকটা প্লাগইনসের উপর পরোক্ষভাবে বিভিন্ন সময় রিলেটেড। তো একটার কাজ করার জন্য, অর্থাৎ একটা প্লাগইনসকে কাজ করানোর জন্য আরেকটা প্লাগইনসের অথরিটি দরকার হয়, ওইটাতে কাজ করতে হয়। তো এই জায়গায় কি দেখাচ্ছে, এই যে দুইটা কালার হলুদ এবং নীল, এই দুইটা যদি দেখায় তাহলে ঠিক আছে, বাট যদি কোথাও আপনার রেড সিগন্যাল হয় তাহলে সেটাকে আপনার ঠিক করা লাগবে। রেড বলতে কি, এই ফাইলের পারমিশনসটা হার্ড আছে। তো আমি একটা জিনিস বললাম, এই যে দেখুন বিভিন্ন ধরনের ফাইল আছে, এই যে বিভিন্ন ধরনের ফাইল আছে, এই ফাইলগুলোতে বিভিন্ন সময় আমাদের এডিটের কাজ করতে হয়। যেমন আমরা এই যে আইথিংস নামক সিকিউরিটি প্লাগইনসটা কাজ করাচ্ছি, সিকিউরিটি প্লাগইনস কাজ করার জন্য অবশ্যই আপনার WP কনফিগে ওরা কিছু কাজ করে নিতে হয়। অর্থাৎ এই যে সিকিউরিটি প্লাগইনসটা যখন ইনস্টল করি তখন সিকিউরিটি প্লাগইনস অটোমেটিক্যালি আমাদের WP কনফিগে কিছু চেঞ্জ নিয়ে আসে। তো যদি আমি WP কনফিগের পারমিশনটা, এই যে স্ট্যাটাসটা রেড করে রাখতাম, অর্থাৎ হার্ড করে রাখতাম, তাহলে কিন্তু এই সিকিউরিটিটা আমায় কাজ করাতে পারতাম না, এই প্লাগইনসটা কাজ করাতে পারতাম না। এজন্য অবশ্যই এই স্ট্যাটাসগুলা
এরকম হলুদ অথবা নীল থাকবে, কোথাও যাতে রেড না থাকে। যদি রেড থাকে তাহলে আপনি এটা অবশ্যই নীল করে দিবেন। কিভাবে করবেন? খুবই ইজি। আপনি আপনার সি প্যানেলে যাবেন, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গিয়ে এই ফাইলগুলো যেই জায়গায় আছে ওই জায়গায় যাবেন, অর্থাৎ আমরা জানি যে পাবলিক HTML এ থাকে, এগুলো তো অন্য বিষয়, তাও আমি বলে দিচ্ছি। তারপর এই ফাইলগুলো, যে ফাইলের সমস্যা এই ফাইলে ক্লিক করবেন, তাহলে দেখবেন উপরের দিকে পারমিশনস নামক একটা অপশন আসবে। ফাইলে ক্লিক করার সাথে সাথে উপরে পারমিশনস নামক অপশন আসবে এই ডান দিকে। তো আপনি এই পারমিশনসে ক্লিক করবেন, তারপর দেখবেন ওই জায়গায় হার্ড দেওয়া আছে, এটা হার্ড থেকে নর্মাল করে দিবেন, ঠিক আছে, নীল অথবা হলুদ করে দিবেন, তাহলেই হবে। অথবা তাও যদি না পারেন, এটা কিভাবে ঠিক করতে হবে, ফাইলের পারমিশন কিভাবে চেঞ্জ করতে হয়, আপনি গুগলে একটু সার্চ করলে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এইটার এই জায়গায় দেখাচ্ছি না, টিউটোরিয়াল অনেক বেশি লম্বা হয়ে যাবে। শুধু এটাই মনে রাখবেন যে অবশ্যই আপনার জন্য প্রত্যেকটা পারমিশনস নীল অথবা হলুদ থাকে, লাল যাতে না থাকে, রেড যাতে না থাকে, ঠিক আছে। আর ডিফল্টভাবে আমাদের প্রত্যেকটা ফোল্ডার নর্মালি হলুদ অথবা নীলই থাকে, লাল থাকে না। যদি থাকে তাহলে সেটা চেঞ্জ করে দিবেন। ওকে, সেটা ঠিক আছে, ক্লোজ। তারপর হচ্ছে লোকাল ব্রড ফোর্স প্রোটেকশন, এটা কনফিগার করে দিই আমরা, সবই ঠিক আছে। ম্যাক্সিমাম লগিং অ্যাটম পার হোস্ট 5 বার, ম্যাক্সিমাম লগিং অ্যাটম পার ইউজার 10 বার। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি চাইলে এটা কমিয়ে দিতে পারেন, এই জায়গায় 5 বার আছে, আপনি চাইলে কিন্তু এটা কমিয়ে দিতে পারবেন। এটাতে কি বলছে যে একজন হোস্ট কয়বার অ্যাটেম্প করতে পারবে লগ ইন করার জন্য, একবার করলো ভুল হলো, 2 বার করলো ভুল হলো, এরকম সে কয়বার করতে পারবে, ঠিক আছে। তো এই জায়গায় 5 বার আছে, আপনি চাইলে 2 বার 3 বার করে দিতে পারবেন, যে 2 বার পরে যাতে তাকে লক আউট করে দেওয়া হয়। ম্যাক্সিমাম লগিং অ্যাটেম্প পার ইউজার, একজন ইউজার কয়বার করতে পারবে। তো আমরা জানি যে একটা আইপি থেকে কিন্তু অনেক ইউজার ব্যবহার করতে পারে, ঠিক না, একটা সার্ভার থেকে অনেকেই ব্যবহার করতে পারে, একটা রাউটার থেকে 10 জন 12 জন ব্যবহার করতে পারে, সবার আইপি তো সেম হবে। এই জন্য এই জায়গায় দেখুন একটা হোস্ট বলতে একটা আইপি থেকে কয়বার একজন, আর এই জায়গায় বলছে একজন ইউজার কয়বার ট্রাই করতে পারবে। এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন অথবা সেম রাখতে পারবেন। আমার মতে এগুলা কিছুটা কমিয়ে দেওয়া উচিত, যেমন এটা 5 বার আছে, এটা 3 বার বা 2 বার করে দিলেন। ম্যাক্সিমাম লগ ইন এটা 5 বার অনেক বেশি, 3-4 বার দেওয়াই বেটার, 3 বার দেওয়াই বেটার, এটা অনেক বেশি আছে, আপনি এটা চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে মিনিট টু রিমেম্বার, অর্থাৎ কত মিনিট পর পর সে আবার ট্রাই করতে পারবে, ঠিক আছে, এটা অবশ্যই ঠিক করে দিবেন। অটোমেটিক্যালি ব্যান অ্যাডমিন ইউজার, এইটা চাইলে আপনি দিতে পারবেন। বলতে কি, আপনার ওয়েবসাইটে যদি কেউ, এই যেমন আমার এই জায়গায় আছে, যদি আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে চাই এই yahia.info নামক ওয়েবসাইটে, তাহলে কি লিখবো, yahia.info/wp admin। তো এইটা কিন্তু অন্য কেউ ট্রাই করতে পারে, আপনার অ্যাডমিন প্যানেলে গিয়ে উল্টাপাল্টা পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে ট্রাই করতে পারে। তো আপনি যদি এটা এনেবল করে দেন, তাহলে কেউ যদি একবার এই যে yahia.info অথবা আপনার ডোমেইন লিখে / দিয়ে wp admin দিয়ে ট্রাই করে, সাথে সাথে সে ব্যান্ড হয়ে যাবে যদি আপনি এটা এনেবল করে রাখেন। তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আপনি এনেবল করে রেখে দিবেন, আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনি তো অলরেডি আপনার আপনার আইপিটা হোয়াইট লিস্টেড করে দিয়েছেন, ঠিক আছে। ওকে, সেভ চেঞ্জ। তারপর হচ্ছে নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা কনফিগার করে দিই আমরা। এপিআই কি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সেভ সেটিংস, ওকে ফাইন। পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস কনফিগার করে দিই এটা। স্ট্রং পাসওয়ার্ড, আপনার সাইডে কোনো ইউজার লগ ইন করতে, আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন সাইডে লগ ইন অপশন থাকে, রেজিস্টার অপশন থাকে। তো আপনি যদি এটা এনেবল করে দেন, তাহলে যে রেজিস্টার করবে তাহলে তাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করা লাগবে, ঠিক আছে। আমার আপাতত দরকার নেই, সো আমি এটা করলাম না। ক্রস, তারপর হচ্ছে SSL সার্টিফিকেট, SSL যদি আপনার থাকে তাহলে এটাকে এনেবল করে দিবেন, এবং যদি না থাকে তাহলে ডিসেবল করে দিবেন। আমার এই জায়গায় অলরেডি এনেবল করাই আছে, কারণ আমার SSL সার্টিফিকেট আছে। সিস্টেম টুইক্স, এটাকে এনেবল করে দিবেন, ওকে, কনফিগার করে দেই। সিস্টেম ফাইলস, এটা প্রোটেক্ট সিস্টেম ফাইলস, এটা অবশ্যই করে দিবেন। এটা কেন, আপনি দেখুন, আমরা যদি যেমন আমার এই ডোমেইনটা yahia.info দিয়ে / দিয়ে যদি কেউ wp কন্টেন্ট দেয়, তাহলে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টগুলো সে দেখতে পারবে। তো হ্যাকাররা করে কি, বিভিন্ন সময় আমাদের সাইটের ইনফরমেশনগুলো কিন্তু এইভাবেই দেখে, wp কন্টেন্ট, তারপর এই যে বিভিন্ন ফাইল যেমন htcc, তারপর wp ইনক্লুডস, তারপর wp config, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ফাইলস। সো আপনি যদি এটাকে এনেবল করে দেন, তাহলে আর এগুলা কেউ করতে পারবে না, লগ ইন করতে পারবে না, বা এগুলা দেখতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ডিরেক্টরি ব্রাউজিং, ডিসেবল ডিরেক্টরি ব্রাউজিং প্রিভেন্টস ইউজার ফ্রম সিইং এ লিস্ট অফ ফিল্ডস, এটাকেও এনেবল করে দিবেন,
ওকে, এই জায়গায় আর কিছু নাই, আর সবই ঠিক আছে, আর কিছু দরকার নাই। সেভ সেটিংস। ওয়ার্ডপ্রেস সল্ট এটাকে অবশ্যই এনেবল করে দিবেন। চেক ওয়ার্ডপ্রেস সল্ট, সেভ সেটিংস, এটা দেওয়ার সাথে সাথে আপনাকে লগ আউট করে দিবে। ঠিক আছে, লগ আউট করার পর আপনাকে আবার লগ ইন করা লাগবে। ওকে, লগ ইন। দেখুন আমরা স্ট্রং পাসওয়ার্ড, আমার এই জায়গায় স্ট্রং পাসওয়ার্ড দেয়া আছে, দিয়েছিলেন, এনেবল করেছেন, এই জন্য বলছে কি যে পাসওয়ার্ডটা আমার দুর্বল হয়ে গেছে, সো বর্তমানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, এবং ওরা অলরেডি আমাকে একটা পাসওয়ার্ড সাজেস্ট করেছে, স্ট্রং একটা পাসওয়ার্ড। ওকে, আমি এই পাসওয়ার্ডটাই রাখি, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে দিই। ওকে, আপডেট পাসওয়ার্ড। আবার আমরা সিকিউরিটি নামক অপশন থেকে এই যে সেটিংসে যাই। ওকে, তাহলে কাজ কতটুকু করলাম আমরা? এসএসএল কাজ, সিস্টেম টুইক্স শেষ, সল্ট শেষ, ওয়ার্ডপ্রেস টুইক্স এটা কি একটু দেখি। কনফিগারে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস লাইভ রাইটার হেডার দরকার নাই, এগুলো দরকার নেই। ওকে, এগুলো যেভাবে আছে ওইভাবেই থাক, এগুলো দরকার নেই। তো মোটামুটি আমাদের সকল কাজই শেষ। এবার আরও একটা অপশন আছে, এই যে অ্যাডভান্সড অপশন, এই জায়গা থেকে শুধুমাত্র একটা কাজ আমরা করব, এই কাজটা করে ফেলি, এই জন্য অ্যাডভান্সডে ক্লিক করলাম। তারপর হচ্ছে এই যে হাইড ব্যাকএন্ড, এটা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যাডভান্সডের এই জিনিসগুলো যেভাবে আছে এইভাবে থাক, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধুমাত্র এই যে হাইড ব্যাকএন্ড আছে এই জিনিসটা অবশ্যই করে রাখবেন। তো আমরা কনফিগার সেটিংয়ে ক্লিক করি, এটা এনেবল করি। তো আমরা আমাদের সাইট লগ ইন করার জন্য কি করি? প্রথমে ডোমেইন নাম দিই, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ দিই, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন দিই। তো ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার নর্মালি কিন্তু ওয়ার্ডপ্রেস সাইডের এইটাই জেনারেলি থাকে, ডাব্লিউপি অ্যাডমিন এইভাবেই, অথবা ডাব্লিউপি লগ ইন দিয়ে আপনি নর্মালি আপনার ব্যাকএন্ডে প্রবেশ করেন বা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেন। তো হ্যাকাররাও কিন্তু সেম কাজটা করতে পারে, সে আপনার ডোমেইন নাম দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ট্রাই করে, তারপর আপনার বা ডব্লিউপি লগ ইন দিয়ে 2বার 3বার তো ট্রাই করতে পারে, তাই না? ধর দেখা গেলো যে সে একবার ট্রাই করলো, একবার ট্রাই করলেই লেগে গেল, ইউজার পাসওয়ার্ড লেগে গেল। সো আপনি চাইলে এই যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করা, এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। ডাব্লিউপি অ্যাডমিনের পরিবর্তে বা ডাব্লিউপি লগ ইনের পরিবর্তে অন্য কিছু দিতে পারবেন। এই জিনিসটা কিভাবে দিবেন? এই যে এই জায়গা থেকে লগ ইন স্লাগ, এই জায়গা থেকে। তো বর্তমানে কি আছে? ডাব্লিউপি লগ ইন বা ডাব্লিউপি অ্যাডমিন, এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু দিতে পারবেন। যেমন আমি দিলাম IAHYA, আমি আমার নামটাই দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বর্তমানে লগ ইন করার জন্য কি ব্যবহার করা লাগবে? yahia.info/, তারপর আবার ইয়াহিয়া। এইভাবে অবশ্যই আপনি আপনার নাম দিবেন না, অনেক কঠিন কিছু একটা দিয়ে রাখবেন, ঠিক আছে? যে আপনার ডোমেইন, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আপনার কঠিন কিছু একটা দেয়া লাগবে, তারপরে আপনার সাইডে অ্যাডমিন প্যানেলে লগ ইনের জন্য নিয়ে যাবে। অর্থাৎ ওই যে ডাব্লিউপি অ্যাডমিন, এটার পরিবর্তে আপনাকে এইটা ব্যবহার করা লাগবে, এই বক্সে আপনি যেটা দিবেন সেটা ব্যবহার করা লাগবে। ওকে, এই জায়গায় আর কিছু না, আর সবই ঠিক আছে। ওকে, তাহলে আমরা সেভ সেটিং করে দিই। কাস্টম লগ ইন অ্যাকশন এটা দরকার নাই, এভরিথিং ওকে, ক্লোজ। তাহলে আমরা আমাদের সাইটটিকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সিকিউর করে ফেলেছি, ঠিক আছে? অলমোস্ট 98% আমাদের এই সাইটটি বর্তমানে সিকিউর, অর্থাৎ yahia.info নামক ওয়েবসাইটটি বর্তমানে 98%ই সিকিউর। এইভাবেই আপনি আপনার নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে 100% সিকিউর করতে পারবেন আইথিম সিকিউরিটি প্লাগইনস নামক প্লাগইনটি ব্যবহারের মাধ্যমে। সো এই ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।